সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ 11 জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণ থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে থানায় নেওয়া হয়েছে, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং নিতেই পারে। আমার প্রশ্ন সেখানে না। ঢাকা বিশ্ব ঢা- ঢাকা রিপোর্টার্স ইউনিটি অর্থাৎ সাংবাদিকদের একটা আহ, প্রতিষ্ঠান, সেখানেই মব করে, সেখানে একটা প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামে মব করে 11 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার জন্য খুবই স্কেয়ারি, খুবই ভীতিকর। কেননা আপনি সাংবাদিকদের যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে ভবন, যে অফিস, যে কার্যালয় রয়েছে, সেখানে যে কেউ মুক্ত মত প্রকাশের জন্য যাবেন, যে কেউ কথা বলবেন। এখন আওয়ামী লীগ নেতারা সেখানে যেতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। এই নিয়ে আপনি মামলা করতে পারেন, পুলিশকে খোঁজ দিতে পারেন, কিন্তু কয়েকশো মানুষ গিয়ে সেখানে মব করে প্রোগ্রাম থেকে তাদেরকে বের করে এনেছে এবং পুলিশের হাতে তুলে দিয়েছে। তার মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি গিয়ে যে আপনার বিভিন্ন ধরনের কথা বলবেন, সাংবাদিক সম্মেলন করবেন, সাংবাদিকদের সামনে আপনার অভিযোগ তুলে ধরবেন, সেটার কোনো আর স্কোপ থাকলো না। অর্থাৎ এই যে মত প্রকাশ করা কিংবা মত প্রকাশের যে যে উচ্চ উচ্চ স্থানগুলো রয়েছে, সেখানেও যে মব হইতে পারে এবং যে কেউ হানা দিতে পারে, তার একটা উদাহরণ আমরা দেখলাম। আচ্ছা, লতিফ সিদ্দিকী, তারপরে হাফিজুর রহমান কার্জন, এরা আসলে সেখানে কি কেন গেল? একটা মঞ্চ করা হচ্ছে, মঞ্চ ৭১। এখানে মূলত ওই যে মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কথাবার্তা সেসব বলার চেষ্টা করা হয়, এগুলো নিয়ে আগেও নানা ধরনের বিতর্ক হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার পতনের পর এই প্রোগ্রামে ডক্টর কামাল হোসেন থাকার কথা ছিল। এই প্রোগ্রামে, এই মঞ্চের সঙ্গে সম্ভবত জেডাই খান পান্নাও জড়িত রয়েছেন, আরো অনেকেই জড়িত রয়েছেন। এটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বয়ান তৈরি, যে বয়ান, সে বয়ানকে মানে রিপ্রেজেন্ট করা হয়, সে বয়ানকে বলা হয়ে থাকে। এর পাশাপাশি আওয়ামী লীগের বয়ানকেও তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের কথা বলাটা কি আসলে অন্যায়? এটার জন্য কি আলাদা আসলে কোনো মঞ্চ ৭১ দরকার হয়? আমি তো মুক্তিযুদ্ধের কথা বলছি, অসুবিধা কোথায়? আর অনেকেই টকশোতে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলছেন। এটার জন্য আলাদা মঞ্চ তৈরি করতে হবে কেন? এই মঞ্চ তৈরি মানেই এখানে এসে আওয়ামী লীগের লোকেরা ঢুকতে পারে, এরকম একটা শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু তাই বলে আপনি ডিআরইউতে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে গিয়ে আপনি হানা দেবেন? কখনোই না। এটা যে বাংলাদেশের মত প্রকাশের উপর, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার উপর একটা বড় ধরনের যে হস্তক্ষেপের দিকে আমরা হেঁটে যাচ্ছি, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। আমি আপনাদেরকে আরো কিছু কথা বলি। এই যে ধরেন, শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বলতো যে ৭৫-এর পরে জয় বাংলা স্লোগান দিতে দেওয়া হইতো না, আওয়ামী লীগের নাম বলতে দেওয়া হইতো না, মুক্তিযুদ্ধের কথা বলতে দেওয়া হইতো না। শেখ হাসিনা যখন এগুলো বলতো, আমি নিজেও অনেকবার হেসেছি এবং আমার কাছে খুবই বিশ্রী লাগতো যে এই মহিলা বারবার কেন একই কথা বলে। যেহেতু ওই সময়কার এই আমি ওই ইতিহাসটা সাক্ষী না, আমি নিজে স্বচক্ষে দেখিনি, তবে আমি অনেক বইতে পড়েছি যে এরকম এরকম কোথাও কোথাও হইতো। শেখ হাসিনার কথা আমি বিশ্বাস করতাম না, এখনো করি না। কিন্তু আমি এই ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাচ্ছে না। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলেই আপনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, আপনাকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে, আপনাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, আপনাকে নানান ধরনের তকমা আপনার নামের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এই যে এখন যারা এই জুলাই বিপ্লবের সঙ্গে, যারা জুলাই বিপ্লব করেছেন, জুলাই বিপ্লবের যারা নিজেদেরকে মূল স্টেক মনে করেন, বা জুলাই বিপ্লবের হর্তাকর্তা যারা নিজেদেরকে মনে করেন, কিংবা এই বিপ্লবটাকে যারা নিজেদের কুক্ষিগত করেছেন, তারা এই জুলাই বিপ্লবকে কি বাংলাদেশের প্রথম স্বাধীনতা বলতে পারে? পারে না। তারা সর্বোচ্চ বলে এটা দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতা বলে ইনিয়ে বিনিয়ে নানান কথা বলে যে ৭১-কে ২৪-এর মুখোমুখি দাঁড় করানো যায়। তা আপনি দ্বিতীয় স্বাধীনতা বলছেন জুলাই বিপ্লবকে, তো আপনি অবলীলায় দ্বিতীয় স্বাধীনতার গল্প মানুষের কাছে বলতে পারছেন, তাহলে বাংলাদেশ, আমি ধরে নিলাম তাদের কথা সত্য ধইরা, তাহলে বাংলাদেশের মানুষ কেন বাংলাদেশের প্রথম স্বাধীনতার
কথাটা বলতে পারবে না, সেটা নিয়ে আলোচনা সভা করতে পারবে না, সেটা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে পারবে না। যেই দেশটা যেই দেশটার জন্ম হয়েছে একটা জনযুদ্ধের মধ্য দিয়ে, পাকিস্তানকে পরাজিত করে, একটা পাকিস্তানের সংগঠিত একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, সেখানে আমরা 24-এ যখন একটা সরকারের, একটা ফ্যাসিস্ট সরকারের অধীন থেকে মুক্ত হইলাম, দুটাকে আমরা এক করে ফেলছি, এক করে আমরা মুখোমুখি দাঁড় করাচ্ছি। এখন এক করার পর আমরা আসলে এটাকে কিভাবে দেখছি, যে 24টাই অনেকেই বড় করে দেখছেন, এবং এই 24 পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা যাবে না, এবং ধারণ করলেই এটা অপরাধ। আপনি দেখেন, হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা আমি জানি না, লতিফ সিদ্দিকের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা আমি জানি না। 2015 সালের পর পারতপক্ষে তিনি আসলে এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে তিনি ছিলেন না। তিনি 2008 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী হয়েছিলেন। পরের যে যে নির্বাচনটি হয়েছিল, এটা তো আসলে নির্বাচন না, 2014 সালের নির্বাচন। সবাই স্বতন্ত্র, সবাই 154 জন এমনিতেই নির্বাচিত হয়ে গেছেন। সেই সংসদে সম্ভবত প্রযুক্তি মন্ত্রী হয়েছিলেন এই লতিফ সিদ্দিকী। তার বিতর্কিত কিছু বক্তব্য, সম্ভবত হচ্ছে এই বিদ্যুতের একজন প্রকৌশলী বা একজন কর্মকর্তাকে তিনি পিটিয়েছেন। পাশাপাশি আমাদের ধর্ম নিয়ে তিনি একটি নেতিবাচক মন্তব্য করেছেন। সৌদি আরব নিয়ে, কাবা শরীফ নিয়ে একটি নেতিবাচক মন্তব্য করেছেন। এরপরে তার পদত্যাগ চাওয়া হয়। শেষ পর্যন্ত তিনি সংসদ থেকেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো সেই লতিফ সিদ্দিকীকে আসলে কে গ্রেপ্তার করা হয়েছে কি হয়নি, সেটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। তার অপরাধ থাকলে তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার পতন হয়েছে 13 মাস। 13 মাসে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বড় কোনো অভিযোগ ওঠেনি, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু লতিফ সিদ্দিকী যখন মুক্তিযুদ্ধ বিষয়ক একটা প্রোগ্রামে গেলেন, যখন সেখানে মুক্তিযুদ্ধের কথা বলা হবে সেখানে গেলেন, সেখান থেকে কেন গ্রেপ্তার করা হলো, এটাই আমার প্রশ্ন। এই যে হাফিজুর রহমান কার্জন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, তিনি সেখানে কি বলছেন আমরা দেখতে পাচ্ছি। দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামাত শিবির, নাগরিক পার্টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন। সেখানে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। সেখানে না, তাদেরকে যখন তারা এইসব বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাইরে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগান দিয়া তাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য পুলিশ অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তো সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটলো, যে হচ্ছে ডিআরইউতে আপনি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আপনি প্রোগ্রাম করতে গেলেন, প্রোগ্রাম করতে গিয়ে আপনি মবের শিকার হইলেন, সেখানে অবরুদ্ধ থাকলেন, শেষ পর্যন্ত পুলিশ এসে তাদেরকে আটক করলো। আচ্ছা, এখানে মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরাচ্ছে, এই ঘটনাগুলো কি ঘটছে? আপনি মনে করেন মুক্তিযোদ্ধাদের যদি এই সময়টাতে এইরকম অপমান না করা হইতো, এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে যে এই নস্যাৎ করার যে পায়তারা চলছে সেটা যদি না করা হইতো, মুক্তিযোদ্ধারা কি এরকম ভাবে সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে বক্তব্য দিত? আমি মনে করি না, একেবারেই না, একেবারেই না। মুক্তিযুদ্ধকে যদি আঘাত না করা হইতো, মুক্তিযুদ্ধের পক্ষে এখন যতগুলো কথা হচ্ছে এর অর্ধেকও হইতো না। 4 ভাগের 3 ভাগের 5 ভাগের 1 ভাগ হইতো কিনা আমার সন্দেহ রয়েছে। কিন্তু আপনি যখন সেটাকে আঘাত করছেন, বাংলাদেশের জনযুদ্ধকে আঘাত করছেন, মুক্তিযোদ্ধারা তো মরে যায়নি, এখনো মুক্তিযোদ্ধারা রয়েছেন। তো তারা স্বাভাবিকভাবেই সেইটার পক্ষে কথা বলবেনই। তারা সেটাকে ধারণ করে সেটাকে রক্ষা করার জন্য তারা কথা বলবেন। এই যে বিএনপি নেতা ফজলুর রহমান, যাকে 3 মাসের জন্য যার পদ স্থগিত করা হয়েছে, ফজলুর রহমান কি বলেছেন? তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন, কিন্তু সর্বশেষ তিনি কি বলেছেন? যে তিনি বলেছেন যখন যুদ্ধকে আঘাত করা হচ্ছে, যখন এটাকে ভারতীয় গন্ডগোল করা হচ্ছে, তখন আমি চুপ থাকতে পারিনি, তখন আমি জামাতকে বলেছি তোমরা রাজাকার। যেই বলবে তাকে আমি রাজাকার বলবো। অর্থাৎ যতদিন মুক্তিযুদ্ধকে আঘাত করা হয়নি তিনি আসলে এটা নিয়ে ঘাটাঘাটি করেননি। যখনই আঘাত করা হয়েছে তিনি এরপরই এটা নিয়ে সরব হয়েছেন। আপনার কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে? আপনি সেটা সমালোচনা করতে পারেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ কোন দিকে হেঁটেছে সেটা নিয়ে সমালোচনা করেছেন। কে সেটা নষ্ট করেছে সেটা নিয়ে সমালোচনা করেন। যে নষ্ট করেছে তাকে জীবিত করে আবার হত্যা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যে
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করে যে অর্জনটা নিয়ে এসেছে সেটাকে কেন ছোট করে দেখানো হচ্ছে? এই ছোট করে দেখাটার ব্যবসাটা গত 53 বছর ধরে একটা দল করে আসছে। কেন করে আসছে? কারণ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা খুবই জঘন্য ছিল। মুক্তিযুদ্ধে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। যেই অপরাধের প্রায়শ্চিত্ত তারা না করে বরঞ্চ মুক্তিযুদ্ধকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করছে। সেই চেষ্টার সঙ্গে এখন আরো অনেকেই যুক্ত হয়েছেন, যার কারণে মুক্তিযুদ্ধকে একেবারে একেবারে ছোট করে দেখা হচ্ছে। এই পরিস্থিতি হইতে থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 24-এর এই সময়কার যে নতুন করে যে বাইনারি তৈরি হয়েছে, নতুন করে এই দুই গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা বাংলাদেশে আরো দীর্ঘদিন চলমান থাকবে। এই চলমান থাকার ফল বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে। এখানে কারা গিয়েছেন? আমি যতগুলো রিপোর্ট পড়েছি, বেশিরভাগই জামাত নেতা, তারপরে কেউ কেউ এনসিপির সঙ্গে যুক্ত, বিএনপির নেতারাও ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন, আর বহিঃপোট কোথাও 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 কোনো ঘটনা ঘটলে তো অনেকেই এমনি থাকেন, তারাও ছিলেন। অর্থাৎ তারা এক ধরনের মব ব্যবসায়ী আর কি, তারাও ছিলেন। এই মবটা বাংলাদেশের নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।